ক্লাসে আমি মোহাম্মদ মুবারক হুসাইন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীদেরকে আজকের এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আজকে আমরা আমাদের ক্লাসে পরিচালনা করব। আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র বিষয়টা টোটালটাকে সাজানো হয়েছে ভারতবর্ষের মুসলমানদের ইতিহাসটা নিয়ে, আর প্রথম পত্রটা হচ্ছে আরব দেশের মুসলমানদের ইতিহাস। তো আমরা দ্বিতীয় পত্রের ভারতবর্ষের মুসলমানদের ইতিহাসটা আছে পড়ব। প্রথমে আমরা ভারতের ভৌগোলিক দিকটা একটু আলোচনা করব, ভৌগোলিক অবস্থানটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতি, ধর্ম, ভাষার দিক বিবেচনা একটা জটিল এলাকা ভারতীয় উপমহাদেশ। এটা এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। এই উপমহাদেশের উত্তরে এবং উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিক এবং উত্তর পশ্চিম দিকে হিমালয় পর্বতমালা অবস্থিত। পূর্ব দিকে বার্মা, যার বর্তমান নাম মিয়ানমার, অবস্থিত। পশ্চিমে ইরান, আফগানিস্তান নামক দেশটি অবস্থিত। দক্ষিণে ভারতীয় উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশটি ৩,৪৭০ মাইল সমুদ্র তট বিশিষ্ট। এই উপমহাদেশটির ভৌগোলিক বিচারে এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উপমহাদেশটাকে দুইটা ভাগে ভাগ করছে শুধুমাত্র একটা পর্বতমালা, সেটা হচ্ছে বিন্ধ্যা পর্বত। বিন্ধ্যা পর্বতের দক্ষিণাংশটাকে বলা হয় দক্ষিণ ভারত অথবা দাক্ষিণাত্য, উত্তর অংশটাকে বলা হয় উত্তর ভারত অথবা আর্যাবর্ত। ভারতের প্রাচীন ইতিহাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস জানার যে উৎসগুলো আছে এগুলোকে আমরা প্রধানত ৬টা উৎস থেকে আমরা প্রাচীন ইতিহাসটা জানতে পারি। এক নাম্বারটা হচ্ছে শিলালিপি, মুদ্রা। মুদ্রাটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে যতজন শাসন করছেন তাদের আগে স্বাধীন সার্বভৌম শাসক, তার একটা নিদর্শন হচ্ছে তিনি মুদ্রা প্রচলন করবেন। এই মুদ্রা থেকে আমরা জানতে পারি কত সাল থেকে কত সাল কোন শাসক শাসন করছেন, সেই শাসকটা স্বাধীন সার্বভৌম ছিল কিনা। ৩ নম্বর হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও স্থাপত্য রীতি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাংলাদেশের ইতিহাসটা যখন স্পেসিফিকলি বাংলাদেশের ইতিহাসটা পড়ো, এর মধ্যে থেকে আমরা ওয়ারি মটেশ্বর নামে একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পাই, সেটা হচ্ছে নরসিংদী। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটা দিয়ে আমরা নরসিংদী এবং এই বাংলাদেশের কিছু ইতিহাসটাকে জানতে পারি। তারপর হচ্ছে স্থাপত্য রীতি। তোমরা জানো সম্রাট শাহজাহান তাজমহলটা নির্মাণ করেছেন। এই তাজমহলটাকে আমরা অধ্যয়ন করলে আমরা জানতে পারি এই সময়টা থেকে সম্রাট শাহজাহান ভারত শাসন করছে। দিল্লি জামে মসজিদ এবং কুতুব মিনার অনুরূপভাবে এগুলোর মাধ্যমে আমরা ভারতীয় উপমহাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারি। আমাদের ৪ নম্বর পয়েন্ট হচ্ছে সাহিত্য এবং উপাখ্যান। ৫ নম্বর হচ্ছে প্রাচীন ঐতিহাসিকদের গ্রন্থাবলী। ৬ নম্বর হচ্ছে বৈদেশিক পর্যটকদের রচনাবলী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানবো ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অভিযান। আমরা যদি ভারতীয় উপমহাদেশে মুসলমানরা কেন অভিযান করে সেই বিষয়গুলো যদি বিশ্লেষণ করতে যাই, তাহলে আমাদের কাছে দুইটা দিক চলে আসে। এক নম্বর হচ্ছে প্রত্যক্ষ কারণ, ২ নম্বর হচ্ছে পরোক্ষ কারণ। আমরা প্রথমে
কারণগুলো নিয়ে আলোচনা করব। পরোক্ষ কারণগুলোর মধ্যে এক নম্বরটা হচ্ছে সাম্রাজ্যবাদী নীতি। যে শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন আরব দেশের ইতিহাস পড়েছিলাম, তখন আমরা জেনেছি খিলাফে রাশিদিনের শাসনামলের পরিসমাপ্তি ঘটে 661 খ্রিস্টাব্দে। তারপর থেকে আরব দেশে উমাইয়া শাসনের সূচনা ঘটে। এই উমাইয়া শাসকদের মধ্যে অন্যতম হচ্ছে আব্দুল মালিক, আল ওয়ালিদ বিন আব্দুল মালিক। এই শাসকগুলো ছিলেন সাম্রাজ্যবাদী, অর্থাৎ টোটালি উমাইয়া শাসকরা তারা এক সাম্রাজ্যবাদী শাসক ছিলেন। তাদের একটা ডক্ট্রিন এরকম ছিল, তারা নিজেদের সাম্রাজ্য যতটুকু আছে ততটুকু তারা সুন্দরভাবে শাসন করেও তারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে তারা সাম্রাজ্য বিস্তার করছেন। যেমন ওয়ালিদ বিন আব্দুল মালিক যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন তিনি মধ্য এশিয়াতে সাম্রাজ্য বিস্তার করছিলেন, উত্তর আফ্রিকায় সাম্রাজ্য বিস্তার করছিলেন, স্পেন, ইউরোপে সর্বপ্রথম মুসলমানদের সাম্রাজ্যের সূচনা করেন ওয়ালিদ বিন আব্দুল মালিকের শাসনামলে। ঠিক সেই সময়ে এই উমাইয়ারা ভারতবর্ষ তাদের সাম্রাজ্যটা বিস্তার করে। হচ্ছে সাম্রাজ্যবাদী নীতি। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক কারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ভারতীয় উপমহাদেশ, এই উপমহাদেশের মধ্যে অনেক নদী থাকার কারণে এই অঞ্চলটা ছিল উর্বর। মানুষ জীবনযাপনের জন্য এই অঞ্চলে খুব সহজেই জীবনযাপন করতে পারত। সেজন্য এই অঞ্চলের অর্থনীতিটা আহরণ করার জন্য, তাদের অর্থটাকে গ্রহণ করার জন্য মুসলমানরা ভারতীয় উপমহাদেশে সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিলেন। 3 নম্বর কারণ হচ্ছে সীমান্ত সুরক্ষা। হযরত বিন ইউসুফ যখন শাসন করেন ইরাক ওই অঞ্চলটাতে, যখন ওয়ালিদ বিন আব্দুল মালিকের পূর্বাঞ্চলে শাসন করতেন, তখন তিনি ইরাক এই অঞ্চলটাকে শাসন করতেন। সেই অঞ্চলটা এবং ভারতবর্ষের সিন্ধু অঞ্চলের সীমান্তবর্তী অঞ্চল ছিল। ভারতের সিন্ধুর যে রাজা, তার মনোভাব দেখে হযরত বিন ইউসুফ মনে করছেন যে কোনো মুহূর্তে ভারতীয় শাসকরা মুসলিম সাম্রাজ্য আক্রমণ করতে পারে। সেজন্য হযরত বিন ইউসুফ তিনি তার সীমান্তটাকে রক্ষা করার জন্য সর্বপ্রথমে তিনি আত্মরক্ষামূলকভাবে তিনি ভারতীয় উপমহাদেশে আক্রমণ করেন। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে ইরাকি বিদ্রোহীদের আশ্রয় দেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়ালিদ বিন আব্দুল মালিক তার পূর্বাঞ্চলীয় শাসনকর্তা যখন হযরত বিন ইউসুফকে নিয়োগ দেন, হযরত বিন ইউসুফকে নিয়োগ দেওয়ার পরে তিনি তার শাসন কার্যে যোগদান করার পরে ইরাকের কিছু বিদ্রোহী তাকে মেনে নিতে পারেনি এবং হযরত বিন ইউসুফ কিছু কঠোর প্রকৃতির শাসক ছিলেন। তার সাম্রাজ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী, রাষ্ট্রদ্রোহী কোনো ব্যক্তিকে তিনি গ্রহণ করেন নাই। সেজন্য এই রাষ্ট্রদ্রোহী যারা আছে, সেই রাষ্ট্রদ্রোহীরা হযরত বিন ইউসুফের রাষ্ট্র থেকে পলায়ন করে পার্শ্ববর্তী রাষ্ট্র অর্থাৎ সিন্ধুর রাজার কাছে এসে আশ্রয় গ্রহণ করে। হযরত বিন ইউসুফ সিন্ধুর রাজার কাছে আশ্রয় গ্রহণকারীদের ইরাকের বিদ্রোহীদের ফেরত চান, কিন্তু সিন্ধুর রাজা তাদেরকে দিতে অপারগতা প্রকাশ করেন, অস্বীকৃতি প্রকাশ করেন। যার কারণে হযরত বিন ইউসুফ সিন্ধুর রাজার প্রতি ক্ষুব্ধ হয়ে ভারতে অভিযান করার একটা পরিকল্পনা গ্রহণ করেন। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে পারস্যে অভিযানের প্রতিশোধ গ্রহণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
একটু লক্ষ্য করবা, সেটা হচ্ছে মুসলমানরা শাসন করতেছেন আরব, সৌদি আরব, ইরাক, ইরানের এই ইরাক অঞ্চলটাতে। এক্ষেত্রে পারস্যের রাজার সাথে মুসলমানদের একটা দ্বন্দ্ব হয় এবং সেই দ্বন্দ্বে মুসলমানরা পারস্য অভিযান করেন। এখানে তৃতীয় পক্ষ হিসেবে সিন্ধুর রাজা পারস্যের রাজাকে সহযোগিতা করেন, যার ফলশ্রুতিতে সিন্ধুর রাজার প্রতি মুসলিম শাসক হাজ্জাজ বিন ইউসুফ একটু ক্ষুব্ধ হয়ে যায়। তার আচরণটাকে হাজ্জাজ বিন ইউসুফ মেনে নিতে পারেন নাই। পরবর্তীতে তাকে কঠিনভাবে শাস্তি দেওয়ার জন্য ভারতে আক্রমণের প্রস্তুতি গ্রহণ করেন। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে ধর্মীয় অনুপ্রেরণা। শিক্ষার্থী, কিন্তু তোমরা জানো আল্লাহ রাব্বুল আলামিন মহান নেতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠান শুধুমাত্র সকল ধর্মের উপর ইসলাম ধর্মকে বিজয়ী ধর্ম হিসেবে দেখার জন্য। এই নীতিতে অনুপ্রাণিত হয়ে অনেক শাসক তার সাম্রাজ্যটাকে বিস্তৃত করার পরিকল্পনা করেন, কারণ ইসলাম ধর্মটা প্রচার করার ক্ষেত্রে একজন ব্যক্তিকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার চেয়ে খুব সহজ হচ্ছে ওই অঞ্চলটাকে ধর্মান্তরিত করা। অঞ্চলটাকে দখল করতে পারার মানে হচ্ছে ওই অঞ্চলে যে সব লোকগুলো বসবাস করবেন তারা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হবেন, ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তাদেরকে ইসলাম ধর্মের মর্ম বাণীটা বোঝানো অনেক বেশি সহজ হবে। সেই জন্যই এই ধর্মীয় অনুপ্রেরণায় বশবর্তী হয়ে মুসলমানরা ভারতবর্ষ সহকারে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অভিযান প্রেরণ করেন এবং সেই অঞ্চলগুলিতে ইসলাম ধর্মটাকে বিজয়ী ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। একেবারে সর্বশেষ পয়েন্টটা হচ্ছে ভারতের সমসাময়িক অবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেই সময়ের ইতিহাসটা পড়ছি ঠিক সেই সময়ে, অর্থাৎ মুসলমানরা ভারত অধিকার করার আগের ইতিহাসটা। এই সময় ভারত একটা নীতি ছিল জোর যার মুল্লুক তার, অর্থাৎ শাসক শ্রেণী, রাজা শ্রেণী যারা শাসক করত তারা তাদের প্রজাদেরকে কঠিনভাবে শোষণ করত। সেই সময় ধনী দরিদ্র, তারপরে ধর্মের ভিত্তিতে তাদের মধ্যে কয়েকটা বিভাজন ছিল। সেই বিভাজনের কারণে নিম্ন শ্রেণীর হিন্দু যারা ছিলেন তারা হিন্দু ধর্মের থেকেও অন্য উচ্চ শ্রেণীর হিন্দু যারা আছে তাদের মতন ধর্মীয় অনুশাসনও পালন করতে পারতো না এবং রাষ্ট্রীয় যেই সুযোগ সুবিধাগুলো সেগুলো তারা গ্রহণ করতে পারত না। এমনকি আর্যরা ছিলেন তখন ভারতবর্ষের এলিট শ্রেণীর মানুষ। আর্যদের যে ভাষা ছিল সেই ভাষায়ও তারা নিম্ন শ্রেণীর হিন্দুরা কথা বলতে পারত না। এই হিন্দু ধর্মের এবং আরও একটা বিষয় হচ্ছে তখন ভারতবর্ষটা কয়েকটা ছোট ছোট সাম্রাজ্যে বিভক্ত ছিল। এক রাজা অন্য রাজার সাথে বৈরী সম্পর্ক ছিল, এক রাজা অন্য রাজার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না, যার কারণে মুসলমান শাসকরা চিন্তা করছেন আমরা যদি ভারতে আক্রমণ করি, যেহেতু ভারতের শাসকদের মধ্যে ইউনিটি নাই, সেহেতু আমাদেরকে তারা প্রতিহত করার মতন সেই শক্তি তাদের মধ্যে থাকবে না, তারা আমাদেরকে প্রতিহত করতে পারবে না। সেই কারণে মুসলমানরা ভারতে আক্রমণ করে। আমরা ভারতে আক্রমণ অথবা অভিযানের প্রধানত দুইটা কারণের মধ্যে একটা কারণ শেষ করলাম, সেটা হচ্ছে পরোক্ষ কারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ কারণ প্রত্যক্ষ কারণ। এই প্রত্যক্ষ কারণটা পড়ব। আমরা জানি অতি প্রাচীনকাল থেকেই এই ভারতবর্ষের সাথে মুসলমানদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেটা হচ্ছে ব্যবসায়িক সম্পর্ক। অতি প্রাচীনকাল থেকেই যেহেতু ভারতবর্ষের সাথে আরবদের নৌ যোগাযোগটা খুব সহজ ছিল, নদীপথে যোগাযোগটা খুব সহজ ছিল। আর তখন
ঠিক আমরা যখনের ইতিহাসটা পড়তেছি সেই সময়ে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে নৌপথ, নৌ যোগাযোগ। সুতরাং যেহেতু আরব দেশের সাথে মুসলমানদের, আরব দেশের সাথে ভারতের সাথে আরব দেশের নৌ যোগাযোগটা খুব সহজ ছিল, সেই সহজ হওয়ার কারণে আরবরা এই ভারতবর্ষ অর্থাৎ দক্ষিণ এশিয়াতে তাদের ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে কিছু কিছু ধর্মীয় ব্যক্তিত্ব যারা ইসলাম প্রচার করার জন্য ভারতবর্ষে এসেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভারতের সাথে আরবদের সম্পর্ক হচ্ছে, প্রথম সম্পর্কটা তৈরি হয় ব্যবসায়িক সম্পর্ক, আর হচ্ছে কিছু ধর্মপ্রচারক এসে তারা ধর্ম প্রচার করেন। এক সময় সিংহলের রাজা, বর্তমান শ্রীলঙ্কার রাজা হাজ্জাজ বিন ইউসুফকে কিছু উপহার পাঠাইছিলেন। সেই উপহারগুলো তারপরে তাদের ব্যবসায়িক কিছু পণ্য এবং সেই ব্যবসায়িক জাহাজগুলোর মধ্যে কিছু মানুষ ছিল, বৃদ্ধা ছিল, কিছু শিশু ছিল, এরকম 8টা জাহাজ পরিপূর্ণ করে, ফুলফিল করে সিংহল থেকে ভারতে যাচ্ছিলেন। পথিমধ্যে সিন্ধুর দেবল বন্দরের জলদস্যু কর্তৃক এই 8টা জাহাজ লুণ্ঠন করা হয়। লুণ্ঠন করার পরে হাজ্জাজ বিন ইউসুফের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা ওয়ালিদ বিন আব্দুল মালিকের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ, তিনি সিংহলের রাজার কাছে তার এর ক্ষতিপূরণ চাইলেন। সিংহলের রাজা ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানান, যার কারণে হাজ্জাজ বিন ইউসুফের কাছে ভারতের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা ছাড়া আর কোনো পথ ছিল না। যার কারণে চূড়ান্তভাবে হাজ্জাজ বিন ইউসুফ তার শাসনামলে 610 খ্রিস্টাব্দে এবং 11 খ্রিস্টাব্দে দুজন ব্যক্তিকে ভারতবর্ষে অর্থাৎ সিন্ধুতে অভিযান করার জন্য পাঠান। এক নাম্বার হচ্ছে বুদায়েল, আর হচ্ছে উবাইদুল্লাহ এবং বুদায়েলের নেতৃত্বে এই দুটো অভিযানে ব্যর্থ হয়। পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা এবং তার জামাতা মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে অভিযানটা পরিচালনা করেন। সেই অভিযানে মুসলমানরা খুব সহজেই সিন্ধুর দেবল বন্দর এবং সিন্ধু অধিকার করতে মুসলমানরা সক্ষম হন। সিন্ধু বিজয়ের ঘটনা, ফলাফল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই ক্লাসটা তোমরা দেখবে এবং তোমরা হয়তো জানো তোমাদের এই মাসে একটা মাসিক পরীক্ষা হবে। সেই পরীক্ষার সিলেবাস সাজেশনটা আমরা খুব দ্রুতই তোমাদের কাছে সরবরাহ করব। তোমরা সকলে বইগুলো কিনে ফেলেছ আমি বিশ্বাস করি এবং বাসায় অধ্যয়ন করতেছ, এটাও বিশ্বাস করি। তোমাদের অধ্যয়নটা কন্টিনিউ রাখবে এবং যাতে আগামী দিনে ভালো একটা রেজাল্ট করতে পারো সেই ধরনের মানসিকতা নিয়েই তোমরা অধ্যয়ন করবে, সেই আশা ব্যক্ত করে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।